Welcome students and friends. Today I will discuss about the poem My Own True Family by Ted Hughes. আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হলো টেড হিউজেস লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। নাও টেড হিউজেস was a noted English poet. He may be considered one of the finest English poet and maybe ranked within 10 English poets. তো টেড হিউজেস একজন বিখ্যাত ইংলিশ পোয়েট এবং ওনাকে হয়তো ইংলিশ কবিদের মধ্যে প্রথম 10-এর মধ্যেও রাখা যেতে পারে। And his poems always convey some serious thoughts for the society, and his poems always give some important message also. ওনার কবিতার মধ্যে অবশ্যই কিছু সিরিয়াস মেসেজ, কিছু বার্তা থাকে সোসাইটির জন্য, অ্যান্ড ইন দিস পোয়েম উই উইল অলসো ফাইন্ড সাম সিরিয়াস মেসেজ থ্রু হিজ পোয়েমস। এবং এই কবিতাতেও আমরা দেখব যে কবিতার মাধ্যমে তিনি একটি বার্তা, একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। Now the poem describes his magical experience which he got in his dream. এই কবিতাটি বর্ণনা করছে ওনার একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হুইচ হি গট ইন হিজ ড্রিম, যেটা তিনি ওনার স্বপ্নে পেয়েছিলেন। হোয়ার হি মেট ওক ট্রিজ, যেখানে তিনি ওক গাছেদের সাথে সাক্ষাৎ হয়েছিল। হুইচ ইন্ডিকেটস দ্য ক্রুয়েলটি অ্যান্ড দ্য ব্রুটালিটি ডান বাই দ্য হিউম্যান বিংস টু দ্য ওক ট্রিজ। যারা সেই ওক গাছগুলো, তাকে যেন সেই ইঙ্গিত দিচ্ছিল যে মানুষের দ্বারা কি নিষ্ঠুরতা, কি বর্বরতা তাদের প্রতি করা হয়েছে। অ্যান্ড দিস ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হেল্প টু শেপ হিজ মেন্টাল ডেভেলপমেন্ট। এবং এই যে অভিজ্ঞতাটা, এই আশ্চর্য একটা অপূর্ব অভিজ্ঞতা, সেটা তার মানসিক গঠনে তাকে সাহায্য করেছিল। অ্যান্ড আলটিমেটলি হি রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার ইকোসিস্টেম। এবং তিনি বুঝতে পারলেন যে আমাদের এই ইকোসিস্টেমে গাছের গুরুত্ব কী। সো দ্য ট্রিজ মে বি কনসিডার্ড, ইম্পর্টেন্টলি কনসিডার্ড অ্যাজ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। তাই গাছকে আমাদের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আমাদের সমাজে একে গণ্য করা উচিত, একে প্রাধান্য কনসিডার করা উচিত। Now I start the first line of the poem. The first line of the poem goes, Once I crept in an orchard, I was looking for a stag. So we find the poem is described in the first person narrative. আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটি ফার্স্ট পারসন ন্যারেটিভে বর্ণনা করা হয়েছে, হোয়ার আই রেফার্স টু দ্য পোয়েট, যেখানে আই বলতে উল্লেখ করা হচ্ছে কবিকে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, একদা আমি একটি ওক গাছের জঙ্গলে চুপি চুপি প্রবেশ করেছিলাম। সো ক্রেপ্ট মিনস ওয়াক স্টিললি, অর্থাৎ নিঃশব্দে হাঁটা। Once I crept in an orchard, I was looking for a stag. Stag means male deer. আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম। I met an old woman there. আমি সেখানে একটি বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করলাম। Now this is very interesting. এখানে as we all know that nature is considered as a feminine gender. আমরা সবাই জানি প্রকৃতিকে আমরা সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে বিবেচিত করি। So what the poet wants to convey through these words, old woman, এই দুটো শব্দ ওল্ড ওম্যানের মধ্য দিয়ে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হলো দিস ওম্যান অ্যাকচুয়ালি সাজেস্ট দ্য মাদার নেচার। এই ওম্যানটা কিন্তু ইঙ্গিত করছে আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতি মাকে। অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য ওম্যান ইজ ওল্ড। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ওল্ড, আমরা সবাই জানি যে আমাদের মৃত্যুর আগের স্টেজটা আসে হচ্ছে ওল্ড এজ। সো এখানেও যে মহিলাটিকে তিনি বর্ণনা করছেন, that is, as I have already stated, the woman is considered as the nature, and the condition of the woman is old. That is, the old words suggest the prior stage before the death and destructions of our nature. এই যে ওল্ড কথাটা যেটা সাজেস্ট করছে যে আমাদের যে প্রকৃতির ধ্বংস বা শেষে
আগের যে প্রায়ার স্টেজটা, হ্যাঁ, সেটা কিন্তু এই ওল্ড কথাটার মধ্য দিয়ে কিন্তু সাজেস্ট করছে। দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েট হ্যাজ ভেরি ট্যাক্টফুলি ইউজ দ্য ওয়ার্ড ওল্ড ওমেন। সো আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আমি সেখানে একটি বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করলাম, অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ। অ্যান্ড সো দ্য ডেসক্রিপশন has come with more prominence with the use of the word nobly rag. এই বর্ণনাটা আরও বেশি উজ্জ্বল এবং আরও বেশি তীক্ষ্ণ হয় যখন তিনি এই নবলি স্টিক র্যাগ এই কথাগুলো তিনি ইউজ করলেন। অর্থাৎ এখানে নবলি স্টিক মানে দ্য ওম্যান হোল্ডস দ্য স্টিক্স হুইচ ইজ আনস্টিডলি, মহিলাটি যে লাঠিটা হাতে নিয়ে ধরে আছে সেটা কিন্তু আনস্টিডলি মানে স্থিরভাবে তিনি ধরে নেই, হাতটা নড়ছে জুবুথুবু এরকম কন্ডিশন। All nobilistic and rag, and the dress she wore is torn and dirty. যে মহিলাটি পোশাক যেটা পরে আছেন সেটা কিন্তু জীর্ণ এবং সেটা নোংরা। সো দিস ওয়ার্ডস নবলি র্যাগ also suggest a very bad conditions of our mother nature. আমাদের যে প্রকৃতির যে খারাপ যে অবস্থাটা সেই জিনিসটা কিন্তু এই ওয়ার্ডসগুলো দ্বারা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তারপর সেই মহিলাটি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন ব্যাপারগুলো আছে। নাও the word secret indicates the bad intention and attitudes of the poet. Maybe the poet has the intention to cut the trees, or maybe he does not have a very good attitude, sympathetic attitudes towards nature, and all these may be summed up as secret. এখানে যেটা বলা হচ্ছে যে এই যে সিক্রেট শব্দটা অ্যাকচুয়ালি সাজেস্ট করছে কবির খারাপ উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য গাছ কেটে নেওয়ার উদ্দেশ্যও থাকতে পারে, বা প্রকৃতির প্রতি যে ওনার অ্যাটিটিউড সেটা হয়তো ভালো কিছু অ্যাটিটিউড বা সিম্প্যাথেটিক সহানুভূতিশীল নয়। সো অল দিস মে বি সাম দ্যাট অ্যাজ সিক্রেট। সো এইসব জিনিসগুলোকে আমরা একত্রিতভাবে ওনার এই গোপন উদ্দেশ্য হিসাবে কিন্তু এখানে সিক্রেট কথাটা ব্যবহার করা হচ্ছে, যেটা কি না হুইচ দ্য নেচার নোজ, বা ওক ট্রিজ, এখানে নেচার মানে এখানে ওক গাছের এখানেই শান্ত বলা আছে ওক গাছটা, দ্যাট ইজ দ্য ওক ট্রিজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডস অ্যাজ এ নেচার। এখানে ওক গাছগুলি কিন্তু প্রকৃতিকে সূচিত করছে। তো যাই হোক, সেই মহিলাটি বলছেন যে আমার এই ব্যাগের মধ্যে আমি তোমার গোপন ব্যাপারগুলো রেখেছি এবং আমি এটা জানি। Then she began to cackle and I began to quake. Then she began to cackle. Cackle মানে হচ্ছে একটা অট্ট হাসি বা হাসা, and I began to quake এবং আমি কেঁপে উঠলাম। Then she began to quake. Cackle is a kind of smile which creates a tremor as well as terror. তো এই কাকল হাসির মধ্য দিয়ে যেমন একটা কম্পন মানে একটা যেন কাঁপিয়ে হাসা সেটা বোঝায়, এবং সেই সঙ্গে কিন্তু এটা একটা আমাদের ভয়েরও সৃষ্টি করে। তো দ্য ক্যাকল ইজ আ কাইন্ড অফ স্মাইল হুইচ ক্রিয়েটস ট্রেমর অ্যাজ ওয়েল অ্যাজ টেরর, অ্যান্ড ইট হেল্প and it lead the poet to quake, এবং এটা কিন্তু কবিকে কাঁপিয়ে তুললো, ভয় পেয়ে গেলেন। যেটা এই ক্যাকল শব্দটার মধ্য দিয়ে কিন্তু আমরা যেটা বুঝতে পারি বা হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে, কবি যেটা বলতে চেয়েছেন থ্রু দ্য ওয়ার্ড ক্যাকল ইজ দ্যাট it is a kind of prediction. It's a kind of ominous prediction about the destruction of our ecosystem. এই কাকল শব্দটার মধ্য দিয়ে প্রকৃতির ধ্বংসের একটি অশুভ একটা ভবিষ্যৎবাণী কিন্তু তুলে ধরা হয়েছে। Then she began to cackle and I began to quake, and that is why the poet is threatened with this cackle. এবং এই ক্যাকলটার দ্বারা তাই কবি কিন্তু নিজেও ভয় পেয়ে কেঁপে উঠলেন। She opened up her little bag and I came twice awake.
তারপর মহিলাটি তার সেই ব্যাগটি খুললেন, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। When the woman opened up her little bag, the poet actually discovers the cruelty and the brutality that we had done to the nature. তখন কবি দেখতে পেলেন যে যে নিষ্ঠুরতা এবং বর্বরতা আমরা প্রকৃতির প্রতি করেছি সেটা তিনি দেখতে পেলেন। অ্যান্ড হিজ হিজ সেলফ, উই নো দ্যাট হিউম্যান বিংস হ্যাজ টু সেলফ, ওয়ান ইজ ইনার সেলফ অ্যান্ড দ্য আদার ইজ আউটার সেলফ। যখন কবি দেখলেন যে যখন মহিলাটি তার ব্যাগটি খুললেন এবং কবি দেখলেন তার আমরা যে নিষ্ঠুরতা বর্বরতা প্রকৃতির প্রতি করেছি সেটা তিনি দেখতে পেলেন। দেন দ্য পোয়েট রিয়েলাইজড দ্য ক্রুয়েলটি অ্যান্ড দ্য ব্রুটালিটি দ্যাট উই হ্যাড ডান টু দ্য নেচার। আমরা প্রকৃতির প্রতি কি নিষ্ঠুরতা এবং বর্বরতা করেছি। দেন হিজ টু সেলফস, ইনার অ্যান্ড আউটার সেলফ, ওয়ার অ্যাওয়েকেন্ড। সো দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তাই তখন কবির যে ইনার সেলফ, ওনার যে মরাল কনসাসনেস, যে নৈতিক যে সচেতনতা সেটা জাগ্রত হলো, এবং সেই সঙ্গে ওনার যে আউটওয়ার্ডলি জেস্চার এবং আউটওয়ার্ডলি অ্যাটিটিউড প্রকৃতির সাথে বন্ধন গড়ে উঠল, এই সব যে জিনিসগুলো এটা ওনার আউটার সেলফেরও যে পরিবর্তন হলো। তাই তিনি বলছেন যে আই কেম টুয়াইস অ্যাওয়েক, দ্যাট ইজ হিজ টু সেলফস, ইনার অ্যান্ড দ্য আউটার, ইনার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আউটার সেলফ were awakened with the realization of the cruelty and the brutality that the human beings had done to the mother nature. যখন তিনি বুঝতে পারলেন যে মাদার নেচারের প্রতি আমরা যে নিষ্ঠুরতা হিউম্যান বিংস যে নিষ্ঠুরতা বর্বরতা করেছি, তখন ওনার যে সত্তার দুটো সত্তার যে ভিতরের যে অন্তর্নিহিত সত্তা এবং যে ওনার বাহ্যিক সত্তার যে জাগরণ ঘটল সেটাই কিন্তু এই লাইনের মধ্য দিয়ে বলা হয়েছে। She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stick. Surrounded by a staring tribe. Staring মানে যেটা আমার দিকে তাকিয়ে আছে, looking at me, and the tribe actually suggests the ওক ট্রিজ, এবং ওক গাছ সম্প্রদায়কে এখানে ট্রাইব বলে সূচিত করা হচ্ছে। তারা আমাকে ঘিরে রয়েছে। আই ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ফ্যামিলি অফ দ্য ওক ট্রিজ অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। ইট মে বি কনসিডার অ্যাজ এ পানিশমেন্ট because the poet does not have any sympathetic or good attitude towards nature. এটা যে এবং আমি লাঠির সাথে বাঁধা আছি এটাকে আমরা ধরতে পারি একটা পানিশমেন্ট হিসাবে ওনাকে ধরা হচ্ছে, এবং যেহেতু ওনার গাছেদের প্রতি কোনো ভালো অ্যাটিটিউড ছিল না। They said, we are the oak trees and your own true family. তারা বলল আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার প্রকৃত পরিবারের অংশ। অর্থাৎ এখানে ওক গাছগুলোকে বলা হচ্ছে তার ওন ট্রু ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারে আমাদের সকলে যেমন উই হ্যাভ প্যারেন্টস, ব্রাদার, সিস্টার্স অ্যাজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফ্যামিলি। সো সিমিলারলি দ্য ট্রিজ should be considered as an important part of our family, because by the virtue of their importance they are very important part in our ecosystem. কারণ হচ্ছে প্রকৃতি তার গুণের জন্যই কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। উই আর চপড ডাউন মানে টুকরো টুকরো করে কেটে ফেলা, অ্যান্ড উই আর টার্ন আপ মানে আমরা ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে আমাদেরকে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমার চোখের কোনো পলক পড়েনি। দ্যাট মিনস দ্য পোয়েট ডাজ নট বদার টু সি দ্য কাটিং অফ দ্য ট্রিজ। কবি এই যে গাছ কেটে ফেলা এতে তার কোনো কিছু যায় আসেনি। দ্যাট ইজ দ্য পোয়েট ডাজ নট হ্যাভ এনি মরাল ডিসএগ্রিমেন্ট উইথ দ্য আনপ্ল্যান্ড সিস্টেম অফ ডিফরেস্টেশন। অর্থাৎ গাছ কেটে ফেলা, এই যে আনপ্ল্যান্ড ওয়েতে গাছ কেটে ফেলা, তার প্রতি ওনার কোনো নৈতিক যে অসমর্থন এটা কিন্তু নেই। অর্থাৎ
এটা ওটা এই যে গাছ কেটে ফেলা, এতে উনি ওনার কোনো প্রতিবাদ বা ওনার কিছু প্রোটেস্ট এইরকম কিছু নেই। সেই জন্যই বলছি ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্যাট ইজ দ্য পোয়েট ডাজ নট বদার টু থিঙ্ক অ্যাবাউট দ্য কাটিং অফ দ্য ট্রিজ। গাছ কেটে ফেলা নিয়ে ওনার তাতে কিছু যায় আসে না, অর্থাৎ হি রিমেন্ড ইনডিফারেন্ট টুয়ার্ডস দ্য কাটিং অফ দ্য ট্রিজ। গাছ কেটে ফেলার ব্যাপারে উনি টোটালি ইনডিফারেন্ট, উদাসীন। সেই জন্য বলছে উই আর চপ ডাউন, উই আর টোর্ন অফ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমার তাতে কোনো চোখের পলক পড়ে না। নেক্সট, আনলেস ইউ মেক প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। আনলেস ইউ মেক এ প্রমিস, যদি না তুমি এখন শপথ করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে চলেছ। What this line suggest? This line actually suggests that if the poet does not make any promise to save the trees, then the human race will come to an end. অর্থাৎ যদি আমরা গাছকে বাঁচাবো এই শপথটা, এই প্রমিসটা যদি আমরা না করি, তাহলে কিন্তু একদিন উইথ দ্য এমলেস ডিফরেস্টেশনস, এই যে অর্থহীন বা লক্ষ্যহীন এই যে ডিফরেস্টেশনের সঙ্গে হিউম্যান রেস উইল কাম টু অ্যান এন্ড, তাহলে এই মানব জাতিরও কিন্তু মৃত্যু হবে। সেটাই বোঝানো হচ্ছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। এখানে প্রমিস মিনস অ্যাকচুয়ালি প্রমিস টু সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার প্রমিসটাকেই এখানে কিন্তু বলা হচ্ছে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তা নাহলে তুমি কিন্তু মরতে চলেছ। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে কোনো ওক গাছ, একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, তাহলে শপথ নাও যে তুমি দুটো ওক গাছ লাগাবে, দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, আনলেস ইউ সোয়ার, যদি না তুমি শপথ নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। অর্থাৎ what the oak trees are trying to say is that যে if the poet fails to make any promise, or if the poet does not make any oath to save the oak trees, then the black oak bark, that is ওক গাছের যে কালো যে ছালটা, যেটা উপরে গাছের যে ছালটা থাকে সেটাকে বার্ক বলে, তাহলে গাছের ছালটা উইল কভার্ড হিম অ্যান্ড উইল ক্রাম্পলড হিম, অর্থাৎ গাছের ছালটা তাকে পুরো ঘিরে তাকে ক্রাম্পল করে দেবে, তাকে কুঁচকে গুটিয়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গিউ, এবং তোমাকে সেই গাছের শিকড়ের মধ্যে তোমাকে তোমাকে পুঁতে দেওয়া হবে, যেখানে তুমি হয়তো জন্মেছো, যেখানে তুমি জন্মেছো, বাট নেভার গ্রিউ। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ বর্ন in the midst of a very natural surroundings, in the midst of natural surroundings of oak trees. ওক ট্রিজে যেখানে কবির জন্ম হয়েছিল, সেখানে খুব প্রাকৃতিক একটি ওক গাছে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে তিনি সেখানে বসবাস করতেন, সেখানেই ওনার জন্ম হয়েছিল। সেই জন্য বলছে যে হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছো, বাট নেভার গিউ। অ্যাকচুয়ালি গিউ ওয়ার্ড সাজেস্ট দ্য মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েট। এখানে গ্রিউ বলতে এখানে শারীরিক নয়, এখানে মানসিক যে ডেভেলপমেন্ট, মানসিক যে বৃদ্ধি, সেটা কিন্তু বলা হয়েছে, যেটা কিন্তু কবির হয়নি। দ্য পোয়েট ডাজ নট হ্যাভ এনি মেন্টাল গ্রোথ অর মেন্টাল ডেভেলপমেন্ট, দো হি ওয়াজ ফিজিক্যালি গ্রিউ আপ, যদিও তিনার শারীরিকভাবে হয়তো বৃদ্ধিটা ঘটেছে, বাট দ্য পোয়েট ডাজ নট হ্যাভ এনি moral consciousness towards the oak trees. That is why, as a punishment, the poet will be grounded to death, and he will be covered with the bark, and that will crumple him, grounded him to death, where he was born but never grew. সেটাই বলা হচ্ছে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, যদি না তুমি শপথ নাও, তাহলে এই কালো গাছের ছাল তোমাকে
কভার করে তোমাকে কুঁচকে দেবে। রিঙ্কল মানে আমাদের যে স্কিনে রিঙ্কল আসে, স্কিনটা যে কুঁচকে যায়, রিঙ্কল বলি আমরা, বলিরেখা, একটা কোঁচকানো ভাব আসে সেইটা, অর্থাৎ এখানে গাছের ছালটা তোমাকে কুঁচকে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং ওক গাছের মূলের মধ্যে তোমাকে তোমাকে গ্রাউন্ডেড করে দেওয়া হবে, তোমাকে কবরিতই করে দেওয়া হবে। হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গিউ, যেখানে তুমি হয়তো জন্মেছো, যেখান থেকে কিন্তু বড় হয়ে ওঠোনি। এখানে বড় মানে হচ্ছে মানসিকভাবে তোমার বৃদ্ধি হয়নি। নেক্সট উই হ্যাভ কাম টু দ্য লাস্ট পার্ট অফ দ্য পোয়েম। আমরা সে কবিতার শেষ অংশে এসেছি। দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs, the dream that altered me. Actually, in the last part of the poem, we discovered that the poet discloses the fact that it was his dream. It was his dream, where he had gone through a very magical experience with the oak trees. এটা অ্যাকচুয়ালি স্বপ্নে, যেখানে তিনি একটি অপূর্ব একটা আশ্চর্য অভিজ্ঞতার মধ্য দিয়ে ওক গাছদের সাথে গিয়েছিলেন, সেই স্বপ্নের কথা এখানে কিন্তু বলা হয়েছে। দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, গাছের সেই ডালের নিচে, বেনিথ মিনস আন্ডার, একটা স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটাই কিন্তু আমাকে পরিবর্তন করলো। অর্থাৎ থ্রু হিজ ড্রিম দ্য পোয়েট had undergone a magical experience with the oak trees that created a change in his outlook, that created a change in his attitude towards the trees, towards the environment. এটাই কিন্তু পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে। অল্টার্ড মিনস চেঞ্জ। দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা ছিল একটি স্বপ্ন সেই গাছের ডালের নিচে, যে স্বপ্নটা আমাকে কিন্তু পরিবর্তন করলো। অর্থাৎ দ্যাট ব্রট এ চেঞ্জ ইন হিজ অ্যাটিটিউড towards the environment, towards the oak trees. He now felt more sympathetic, he now feels more friendly towards the trees. When I came out of the oak wood back to human company, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম এবং ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মনুষ্য সম্প্রদায়ের মধ্যে আমি ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার সেই হাঁটাটা কিন্তু ছিল একটি মানব শিশুর মতোই কিন্তু হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে ওনার যে ফিজিক্যাল যেটা অ্যাপিয়ারেন্স, তো ইট ওয়াজ এ হিউম্যান, বাট he has a moral attachment with the family of the oak trees, with the environment. অর্থাৎ সেই হাঁটাটা যেটা মানুষের মতো ছিল, কিন্তু ওনার যে হৃদয়টা, ওনার যে মনটা, যে মানসিক যে চেতনা, সেটা কিন্তু ছিল কিন্তু সেই ওক গাছেদের প্রতি। অর্থাৎ এই ছিল কবিতা। অ্যান্ড there is an important message through this poem. আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার মধ্যে একটি মেসেজ আছে, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। উই অল নো দ্যাট দ্য ট্রি ইজ a very important part in our ecosystem. Without trees and plants, without the forest, it is very hard to survive on this world. So let's make an oath. Let's make an oath to help the environment as whatever way we can do. So that is the end of the poem. Thank you to all.